সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, যেখান থেকে গাজা উপত্যকায় বর্বর হামলা পরিচালিত হচ্ছে, ইসরায়েলের সেই নেভাতিম বিমান ঘাঁটিতে সফল হামলা চালিয়েছেন তারা। হামলায় ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। মঙ্গলবার সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং গাজা ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে। এর আগে ইসরায়েলি সরকার দাবি করে তারা ইয়েমেনের থেকে ছোড়া একটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় ইসরায়েলের দক্ষিণ অংশের বিভিন্ন এলাকায় আকাশ হামলার সাইরেন বাজানো হয়। ইয়েমেনের বিবৃতিতে সতর্ক করে বলা হয়, গাজায় হামলা বন্ধ না হলে আগামী দিনগুলোতে ইসরায়েলে বিস্তৃত পরিসরে হামলা চালাবেন তারা। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চলবে আর ইয়েমেন চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখবে, তা হবে না। বিবৃতিতে বলা হয়, গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে চলা সব অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষকে রক্ষায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সব সম্পদ উৎসর্গ করবে, ইনশাল্লাহ। এদিকে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর আবার হামলা চালিয়েছে আনসারাল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। 72 ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজের ওপর হামলা চালালেন তারা। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরেও সাদা এবং বন্দর শহর হোদেইদা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী। এতে কমপক্ষে 53 জন নিহত হন। এদের মধ্যে 5 জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আনসারাল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি তাদের দখলদারিত্ব এবং আগ্রাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের পরাজিত করতে পারে, তাহলে তাদের হামলা থেকে অন্য দেশগুলো রক্ষা পাবে না। তিনি বিশ্বের আরব ও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল হুথি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনিদের স্বার্থ নস্যাৎ করার কাজে সফল হয়, তাহলে নিঃসন্দেহে তারা অন্য দেশগুলোর ওপর অবাধে আগ্রাসন চালাবে। তিনি বলেন, যারা ইসরায়েলের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোকে বিশ্বাস করেন, তাদের স্বীকার করা উচিত যে ইসরায়েল প্রতিশ্রুতি রক্ষা করে না, এমনকি যুক্তরাষ্ট্রের গ্যারান্টি থাকলেও। ইয়েমেনি নেতা সেসব আঞ্চলিক আরব রাষ্ট্রগুলোর দিকে ইশারা করে বলেন, যারা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে অথবা স্বাভাবিক করার পরিকল্পনা করছে, দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও সৌদি আরব। 15 মাসেরও বেশি সময় ধরে চলা গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে জানুয়ারিতে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার ভোরে গাজায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই এই মন্তব্য করলেন আল হুথি। ইয়েমেনের একটি সূত্র ইসরায়েল সরকার এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনের বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে সেটা দেখবে তারা। ইরনার খবরে বলা হয়, ইয়েমেনের একটি সূত্র আল মায়াদিন চ্যানেলকে জানিয়েছে যে ইসরায়েলের জাহাজ ছাড়া সব জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও বলেছে, গাজায় মানবিক সাহায্য না পৌঁছানো পর্যন্ত ইয়েমেন থামবে না এবং শত্রুদের বুঝতে হবে উস্কানিমূলক মন্তব্য বা কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত। এই ইয়েমেনি সূত্রটি আরও জানিয়েছে, গাজার উপর অবরোধ অব্যাহত থাকায় ইয়েমেন নতুন সামরিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। ওই সূত্র জোর দিয়ে বলেছে, সানার সরকার তার ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যেতে দেবে না এবং এর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করবে। লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী এবং অন্য যুদ্ধজাহাজগুলোর ওপর 4 দফা আঘাত হানার পর আরও কঠোর পদক্ষেপের দিকে যাওয়ার ইঙ্গিত দিলেন হুথিরা। তাদের সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়েছে, দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়বে।
গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি তাণ্ডবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হামলায় ক্ষোভ প্রকাশ করে যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। এদিকে গাজায় ইসরায়েলের নতুন করে বোমা বর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ এবং বিভিন্ন মানবিক সংস্থা। বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এই নিন্দা ও সমালোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় আরও এক নারী ও তার সন্তান সহ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গাজা থেকে আল জাজিরা আরাবিককে সংবাদদাতা জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও তার শিশু সন্তান নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পুনরায় শুরু করাকে কেবল শুরু বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভবিষ্যতে কথা হবে তীব্র আক্রমণের মাধ্যমে। মঙ্গলবার সেহরির সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে 413 জন নিহত এবং 562 জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়। এরপর ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমে এক ভাষণে নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। তিনি আরও দাবি করেন, আমরা দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছিলাম, কিন্তু হামাস সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে 50 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 5 জন ইসরায়েলি বন্দীর মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং 3 ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর হামাস শুক্রবার জানায় তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন। একই সঙ্গে একজন ইসরায়েলি আমেরিকান সেনার মুক্তি এবং 4 দ্বৈত নাগরিকের লাশ ফেরত দিতে সম্মত হয়েছেন। কিন্তু মঙ্গলবার নেতানিয়াহু বলেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম, যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আবার যুদ্ধ শুরু করব এবং আমরা তাই করেছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে 3 বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উভয় নেতা দীর্ঘ সময় কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন। তবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর উপর হামলা আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে 1.5 ঘণ্টার ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্রেমলিনের পক্ষ থেকে ফোনালাপ বিষয়ে বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে এই বিষয়ে আদেশ দিয়েছেন। কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবেও পুতিন গঠনমূলক সাড়া দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের চুক্তির সুনির্দিষ্ট বিবরণ আরও বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছে মস্কো। পুতিনের পক্ষ থেকে ট্রাম্পকে বলা হয়েছে, বুধবার রাশিয়া ও ইউক্রেন 175 বন্দী বিনিময় করবে। তাছাড়া রাশিয়ার পক্ষ থেকে 13 জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। পুতিন আরও বলেছেন, সংঘাতের তীব্রতা রোধ ও রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের মূল শর্ত হল বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা সম্পূর্ণ বন্ধ করা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। সংঘাতের অবসান একটি স্থায়ী শান্তির মাধ্যমে হওয়া উচিত বলে উভয় নেতাই একমত হয়েছেন। হোয়াইট হাউস আরও জানিয়েছে, জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরু হবে বলে 2 নেতা একমত হয়েছেন। তাছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির বিষয়ে কারিগরি আলোচনা শুরুর ব্যাপারে তারা মত দিয়েছেন। এসব আলোচনা মধ্যপ্রাচ্যে শিগগিরই শুরু হবে। পুতিন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য কৌশলগত অস্ত্রের বিস্তার বন্ধ করার প্রয়োজনীয়তা এবং ইরান নিয়েও আলোচনা করেন। গত জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় আসার পর পুতিনের সঙ্গে এটি তার দ্বিতীয় ফোনালাপ। ব্লুমবার্গ জানিয়েছে, ফোনালাপে যুক্ত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 1 ঘণ্টারও বেশি সময় অপেক্ষায় রাখেন পুতিন। খবরে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ফোন কলের ঠিক আগে পুতিন অন্য একটি অনুষ্ঠানে ছিলেন, যেখানে দেরি হওয়ার সতর্কতার কথা শুনে পুতিন হাসছিলেন।
রাশিয়ান প্রেসিডেন্ট তখন মস্কোতে একটি বার্ষিক অনুষ্ঠানে শিল্পপতি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলেন। মঙ্গলবার রাশিয়ান সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ট্রাম্পের সঙ্গে তার নির্ধারিত ফোনালাপের ঠিক আগে অনুষ্ঠানটি হয়েছিল। বিকেল 4টার কিছু পরে উপস্থাপক পুতিনকে মনে করিয়ে দেন যে তিনি ফোন করতে দেরি করছেন। এটি শুনে ভিডিওতে রুশ প্রেসিডেন্টের হাসি মুখে কাঁধ ঝাঁকানোর ফুটেজ দেখা গেছে। তিনি বিকেল 5টার দিকে ক্রেমলিনে পৌঁছান। তখন অন্য প্রান্তে 1 ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন ট্রাম্প। সেই মুহূর্তের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। অনেকে এটিকে ডোনাল্ড ট্রাম্পের অপমান এবং পুতিনের ক্ষমতার খেলার জয় বলে অভিহিত করেন। একজন লিখেছেন, নেতাদের অপেক্ষা করানো পুতিনের পুরনো ক্ষমতার খেলা, কিন্তু এটা বেশ নিষ্ঠুর। আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, অলিগারকে ভরা রুমে কথা বলার সময় উপস্থাপক পুতিনের দিকে ফিরে জিজ্ঞাসা করেন যে তিনি কি দেরি করবেন। পুতিন কাজ ঝাঁকান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণরূপে অপমান করেছেন। কেউ কেউ এটিকে এই পাওয়ার প্লেতে কার হাতে কার্ড ছিল তার স্পষ্ট ইঙ্গিত বলে অভিহিত করেছেন। একজন এক্স ব্যবহারকারী উল্লেখ করেছেন, পুতিন ট্রাম্পকে বাঁশির মতো বাজালেন। পুতিনের সত্যিকারের যুদ্ধবিরতির কোনো ইচ্ছা নেই। তিনি জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে সম্মত হন, এর বেশি কিছু নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।